আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বাড়ল ভোজ্য তেলের দাম, লিটারে 4 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন 199, খোলা তেল 179 টাকা নির্ধারণ। বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে। ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে 12 কর্মপরিকল্পনা সরকারের, সারা দেশে মৌলিক সুবিধা নিশ্চিত করা হবে জানালেন প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। আগামী 3 মাসে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস অর্থমন্ত্রীর, সম্ভাবনাময় খাতে বিশেষ নীতি সহায়তার ঘোষণা বাণিজ্য মন্ত্রীর। এবং জুলাই জাদুঘরে দুর্নীতির মহোৎসব, শুধু নাস্তার বিল কোটি টাকা, স্মৃতি ফাউন্ডেশনের আলাদা বাজেট থাকলেও খরচ জাদুঘরের ফান্ড থেকে। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাতে ভোজ্য তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 195 থেকে 199 টাকা, খোলা তেলেও লিটারে 4 টাকা বৃদ্ধি করে 175 থেকে 179 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সরকারের পক্ষ থেকে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখার জোরালো আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কয়েকদিন ধরে রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দেয়। ভোক্তাদের অভিযোগ, দাম বৃদ্ধির জন্য কৃত্রিম সংকট তৈরি করে বড় ব্যবসায়ীরা। ব্যবসায়িক সিন্ডিকেট করে মনে হয় আমার ধারণা একটা। তাছাড়া তেল কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত আছে। অনেকে মনে করে যে তেলটা আর পাবো না, এই জন্য আগে থেকে সংরক্ষণ করে রাখে বাড়িতে, এতে আরও কৃত্রিম সংকটটা আরও বৃদ্ধি পায়। গভর্নমেন্টের যদি হস্তক্ষেপ থাকতো তাহলে এটা হয়তো আরেকটু কমে আমরা এবং খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতাম আর কি। এই অবস্থায় সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারক ও রিফাইনার মালিকদের নিয়ে মূল্য পর্যালোচনা সংক্রান্ত সভা করে বাণিজ্য মন্ত্রণালয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির জানান, বোতলজাত এবং খোলা সয়াবিন তেল লিটারে 4 টাকা বৃদ্ধি করা হয়েছে। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে, 175 থেকে 179 হবে। পাম অয়েলের দাম অপরিবর্তিত থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারে দাম কমবে। প্রাইস যখনই কমবে সেটার রিফ্লেকশন এখানেও হবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। আমি তো ব্যক্তি খাতের আমদানিকারকদের উপরে কোনো আইন জারি করতে পারবো না যে আপনি লোকসান করে আনতেই হবে, কিনারা আনবেন না, মার্কেটে শর্ট পড়বে, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। যথাযথ সমন্বয় হয়নি দাবি করে ঈদের পর তেলের মূল্য পুনরায় সমন্বয়ের দাবি জানান ব্যবসায়ীরা। ঈদের পরে সরকার নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখবেন এবং এই মূল্য সমন্বয়টা। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে 2 সিটি কর্পোরেশন। ঢাকার উপর চাপ কমাতে সারা দেশে মৌলিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, তাই বাজেটে চাপ পড়বে না। আর এসব কার্ডের জন্য নতুন করে টাকা ছাপানোর দরকার নেই বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 23তম কার্যসূচিতে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন সংসদ সদস্যরা। রাজধানী ঢাকামুখী মানুষের স্রোত কমানো সহ বেলা 11টায় শুরু হওয়া অধিবেশনে তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য রাজধানী নিয়ে সরকারের গৃহীত পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে
এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড দেয়া হবে, তাই বাজেটে চাপ ফেলবে না। ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো, এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। প্রবল বর্ষণে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহযোগিতার কথাও জানান প্রধানমন্ত্রী। এই 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত কল্পে সরকারের চলমান নানাবিধ কার্যক্রমের কথা তুলে ধরেন সরকার প্রধান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ভিতর উল্লেখযোগ্য হলো গরিব, অসচ্ছল এবং কর্মক্ষম মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম, গর্ভবতী মায়ের গর্ভকালীন পুষ্টি এবং শিশু পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিভিত্তিক বিকাশে মা ও শিশুর সহায়তা কর্মসূচি। নদী ভাঙন প্রবণ এলাকায় জনগণের জানমালের নিরাপত্তায় সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ভাঙন প্রবণ স্থানগুলো নিয়মিত তদারকি এবং জরুরি প্রয়োজনে দ্রুততার সাথে সংস্কার কাজ পরিচালনার পরিকল্পনাও সরকারের রয়েছে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, কৃষি খাতে সহযোগিতা, প্রযুক্তি বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আগামী 3 মাসের মধ্যে ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের অগ্রগতির স্বার্থে মানসম্মত বড় বাজেটের প্রয়োজনীয়তার কথা বলেন। আর দেশের সম্ভাবনাময় খাতগুলোকে সম্ভবে পরিণত করতে সরকার বিশেষ নীতি সহায়তা দিয়ে যাবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে এনবিআর ও এফবিসিসিআই যৌথ আয়োজনে বাজেটে অগ্রাধিকার বিষয়ক সভা। ট্যাক্সের যে বেজ, এটা ওয়াইডেনিং অবশ্যই করতে হবে। আমার মনে পুরো জাতি এখানে একমত বৈষম্য দূর করার জন্য। যেখানে বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন, তুলে ধরেন নানা প্রতিবন্ধকতার কথা। বলেন, বেসরকারি খাতকে উপেক্ষা করে অর্থনৈতিকভাবে এগুতে পারবে না দেশ। দাবি জানান অন্যায্যভাবে করের হার না বাড়ানোর। নারী উদ্যোক্তাদের মালিকানাধীন রপ্তানিমুখী শিল্পের সংখ্যা বাড়াতে সকল ধরনের রাজস্ব সুবিধা দিতে হবে। অবিলম্বে এফবিসিতে ইলেকশন দেন, অথবা আমাদের একটা ব্যবসায়ী প্রতিনিধি দেন। আপনি সরকারি আমলা যদি দেন, তাহলে আমলা দিয়ে দেশ চালান। আপনারা কেন এখানে আছেন? কর জিডিপি অনুপাত বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী দেশের সম্ভাবনাময় খাতের প্রতি সরকার আন্তরিক বলে জানান। এন্টায়ার গোল্ড বিজনেস এটাকে সাদা অর্থনীতির ভিতরে নিয়ে আসতে হবে। আমার পাশের দেশ যদি $52 বিলিয়ন এক্সপোর্ট করতে পারে এই অর্নামেন্টস থেকে, একই সময়ে একই অবিচ্ছিন্ন ভূখণ্ডে শুরু হওয়া এই শিল্প, আমার এখানে সেই পটেনশিয়াল কেন আমি হারনেস করতে পারবো না? যতগুলো খাত নিয়ে আসবেন, এক্সপোর্টের সম্ভাবনা নিয়ে, এক্সপোর্ট করবার সুযোগ নিয়ে একেবারে খুলে দেব বলছি। ব্যাক টু ভ্যাকেন্সি, বন্ডেড ওয়ের হাউস, উইদাউট হ্যারাসমেন্ট, বন্ডেড ওয়ের হাউস। ইজ অফ ডুইং বিজনেসে কোথায় কোথায় আপনাদের বাধাগ্রস্ত হচ্ছে আপনারা বলেন। একেবারে আমি বলছি, আমরা সরাসরি আগামী 3 মাসের মধ্যে সমাধান দেব। 3 মাসের মধ্যে আপনারা নিয়ে আসেন কোথায় কোথায় আপনার কস্ট অফ ডুইং বিজনেস কি কারণে বাড়ছে, আপনারা বলেন, উইল অ্যাড্রেস। অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য উন্নয়ন বাজেটের আকারও বড় করতে হবে। সাম্প্রতিক জ্বালানির উচ্চ মূল্যের কারণে অর্থনীতিতে অন্তত $4 বিলিয়ন অতিরিক্ত খরচ হয়েছে বলেও জানান তিনি। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি,
তাহলে গ্রোথ হবে না। গ্রোথ না হলে আপনার প্রাইভেট সেক্টরও তো কাজ করতে পারবেন না। যদি কোয়ালিটি বাজেট করে বিনিয়োগের রিটার্ন হয় তাহলে বড় বাজেটের অসুবিধা কিছু নাই। টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ী 50% মূলধন কমে গেছে বলেও জানান অর্থমন্ত্রী। 50% ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সংসদ সচিবালয় কমিশনের 37তম বৈঠকে 290 কোটি 60 লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 2026-27 অর্থ বছরের জন্যই বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে বৈঠকে 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেট হিসেবে 226 কোটি 69 লক্ষ 60 হাজার টাকা অনুমোদন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অংশগ্রহণ করেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিলের উপর কমিটির সদস্যবৃন্দ বিস্তারিত আলোচনা করেন। পরে সংসদ অধিবেশনে বিল দুটির রিপোর্ট আকারে উত্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে একটি উপজেলায় 2টি বিদ্যালয়ের দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। সকালে সচিবালয় দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি স্কুল ব্যাগ জুতা বিতরণ কর্মসূচি বাস্তবের লক্ষ্যে আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং শেষে কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী জানান, আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সম্মিলিতভাবে কাজ করবে সরকার। সেই লক্ষ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণে ব্যবসায়ী ও উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। আমাদের অর্থ বছরের একদম শেষ সময় সরকার গঠন করবার কারণে আমরা কিন্তু সকল কর্মসূচি পাইলট প্রোগ্রাম হিসেবে শুরু করেছি এবং এগুলো ম্যাসিভ আকারে বড় ধরনের আগামী অর্থ বছরে শুরু হবে এবং এই প্রোগ্রামটিও আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইতিমধ্যেই বিশেষজ্ঞ টিম ব্যাগের ডিজাইন করে দিয়েছে, পোশাকের ডিজাইন তারা করে দিয়েছে। আমরা প্রাথমিকভাবে সেগুলো অ্যাপ্রুভাল করেছি। আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সম্মিলিতভাবে কাজ করার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং ওনারা সকলে এগিয়ে আসছেন। আগামী 180 দিনের ভিতরে যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, প্রথমত হলো আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ, সেই জায়গায় উদ্যোক্তারা এগিয়ে এসছেন। গত 24 ঘন্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে 1318 জন, আর পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে 88 জন। একই সময় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি। মহাপরিচালক জানান, চলমান টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দেশের প্রায় 9 লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার 61%। তিনি আরও বলেন, ইপিআই এর নিয়মিত টিকার নতুন চালান আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশে পৌঁছাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে 2026 সালের বিশেষ হাম টিকাদান ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে সরকার। এই সময়ে বিশ্বব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে বিনামূল্যে 1 ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হচ্ছে। টেস্ট করার থেকে টিকা দেওয়াটা বেশি আমাদের জোর দিতে হবে এবং সেই কাজটাই আসলে সরকার করছে, আমরা সাপোর্ট দিচ্ছি। এখন যেভাবে লিখলে সব বাচ্চা টিকা পাবে, এই সাপোর্টটা আগে দরকার, কারণ এটা আমাদের ইমিডিয়েট নিড বেসড অন গ্লোবাল WHO গাইডেন্স। শুধু নাস্তা খেয়েই বিল কোটি টাকা। জুলাই জাদুঘরের এমন জাদুতে চোখ চড়ক গাছ সবার। চেতনার জুলাই জাদুঘরে 6 মাসের নাস্তার এমন অস্বাভাবিক বিলে তোলপাড়। এছাড়া গণভবনের বাউন্ডারি করতে গিয়ে খরচ করেছে 65 লাখ টাকা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আলাদা বাজেট থাকলেও কোটি কোটি টাকা খরচ করেছে জাতীয় জাদুঘরের ফান্ড থেকে। দুর্নীতির এমন মহোৎসবে মেতে লুটপাট চালিয়েছে জাদুঘরের কর্তা ব্যক্তিরা। জাদুঘরের অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের প্রথম পর্ব আজ।
2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিগত সরকারের দমনপীড়নের তথ্য ও স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এতে শহীদদের ব্যবহৃত সামগ্রী, আলোকচিত্র এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নথিপত্র স্থান পাওয়ার কথা রয়েছে। তবে এই আবেগকে কাজে লাগিয়ে একদল বাগিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। 6 মাসে এই জাদুঘরের নাস্তার বিল 1 কোটি টাকার উপরে। এছাড়াও জাদুঘর পরিদর্শনে বিভিন্ন ভিভিআইপি আগমন উপলক্ষে 25 জানুয়ারি 2026 থেকে 15 এপ্রিল পর্যন্ত আপ্যায়ন বিল প্রায় 30 লাখ টাকা, যার ভ্যাট আসে প্রায় 3 লাখ টাকা। গেল বছরের 3 সেপ্টেম্বর থেকে জাদুঘরে 70 থেকে 80 জন ভলান্টিয়ারদের আপ্যায়ন বাবদ খরচ হয় 26 লাখ টাকা। এছাড়াও বিভিন্ন সভা কিংবা সেমিনারের নামে একটি রেস্টুরেন্ট থেকে বিল করেছে প্রায় 11 লাখ টাকা। নগদ দিচ্ছে ওরা, ও নগদ টাকা দিয়ে নিয়ে যায়, নগদ টাকা দিয়ে বিল করে দিতেন না, ওরা আলাদা বিল করে নেয়, আলাদা বিল করে দিতে। এই দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছে জাদুঘরের মহাপরিচালক। জুলাই জাদুঘরের নামে বরাদ্দ থাকলেও জুলাই জাদুঘরের রাস্তা ঘেঁষা বাউন্ডারির নামে জাতীয় জাদুঘরের কোষাগার থেকে হাতিয়ে নিয়েছে 65 লাখ টাকা। এছাড়াও জাদুঘরে শীতল পাটি সরবরাহ ও ইতিহাস বিভাগের প্রদর্শনীর কথা বলে বিল তোলা হয়েছে প্রায় 6 লাখ টাকা, অথচ এমন কোনো প্রদর্শনী হয়নি জাদুঘরে। এসব বিষয়ে কথা বলতে চাইলে অনুমতি মেলেনি জাতীয় জাদুঘরে প্রবেশের। কারে ফোন দিবেন? ওনার নাম্বার আমাদের কাছে নাই। কার কাছ থেকে পাবেন? আপনি সচিব না ডিজির সাথে দেখা করবেন। ডিজি সচিব দুইজনই। ওয়েবসাইটে নাম্বার আছে, ওইখানে কল দিয়ে পারমিশন নিয়ে তারপরে আসতে। একাধিকবার মুঠোফোনে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাবের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ঢাকা সহ সারা দেশে আরও 5 দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তাল সমুদ্রের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নৌ বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিস কামিরা। সকাল থেকে ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কোথাও মাঝারি কোথাও ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। ইতোমধ্যে ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিচু এলাকা ও ব্যস্ত সড়কগুলোতে জমে থাকা পানিতে যান চলাচলে ধীরগতি দেখা গেছে। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে একটু সমস্যা, তারপরেও ঢাকার জন্য বৃষ্টি হওয়াটা খুবই জরুরি ছিল। যারা রিক্সা চালায় তারাও কিন্তু বের হচ্ছে না, তো আমরা অনেক কষ্ট করে বৃষ্টিতে হেঁটে হেঁটে কিন্তু আসতে হয়েছে। রিক্সা একদম নাই পেলেই সারে। বৃষ্টির জন্য মূলত রাস্তাঘাটের বেহাল দশার কারণে যানবাহনের সমস্যা এবং মানুষের অনেক ভোগান্তির শিকার হচ্ছে আর কি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 দিন দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী যে ঝড় হয় এটা আগামী আরও 3-4 দিন কন্টিনিউ করবে। মোটামুটি এর প্রভাবে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা যদি দেখি গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে প্রায় 162 মিলিমিটার, এছাড়া ভোলাতে হয়েছে আপনার 151 মিলিমিটার, তারপরে আপনার পটুয়াখালীতে হয়েছে আপনার 114 মিলিমিটার, এমনকি দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। মোটামুটি সারা দেশেই, তবে মধ্য অঞ্চলে ইদানিং বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, তারপর হচ্ছে এমন চট্টগ্রামও এর প্রভাব রয়েছে। এটা আপনার আগামী আরও 3-4 দিন এটা কন্টিনিউ করবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নেত্রকোনা ও মৌলভীবাজারে 4টি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমাতে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল করেছে সরকার। রোববার জাতীয় সংসদ অধিবেশনে এই সংক্রান্ত বিল পাশ করা হয়। এর আগে এমপিরা কোনো শুল্ক ছাড়াই বিদেশ থেকে গাড়ি আমদানি করতে পারতেন, তবে এখন থেকে তাদেরও সাধারণ নাগরিকদের মতো নির্ধারিত শুল্ক দিয়ে গাড়ি আনতে হবে। সরকার বলছে রাষ্ট্রীয় ব্যয় কমানো এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের বৈষম্য কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলটি পাশের সময় বেশিরভাগ সংসদ সদস্য টেবিল চাপড়ে সমর্থন জানান। এই কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি প্রদান করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। উচ্চ ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এ দফায় ভোট পড়েছে 91.36%। তবে ভোটের দিন জুড়ে বিভিন্ন জেলা থেকে সহিংসতা, অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে প্রধান প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। গত নির্বাচনের রেকর্ড ভেঙে 90%-এরও বেশি ভোটের মাধ্যমে শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। রাজ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায় এবং সর্বনিম্ন কলকাতা সাউথ কেন্দ্রে। 2024 সালে লোকসভা নির্বাচনের তুলনায় এবারের ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি। তবে প্রথম দফার শান্তিপূর্ণ ভোট গ্রহণের ধারা বজায় রইল না দ্বিতীয় দফায়। বিকেল 4টার পর ভোট দিতে এসে গুরুতর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, নদিয়া, হুগলি ও আরামবাগ সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। হামলা চালানো হয়েছে নারী ও শিশুদের ওপরেও। এসব উপেক্ষা করেই ভূমিধস জয়ের প্রত্যাশা মমতার। From yesterday night, they started atrocities and they arrested so many of people. Though there is a court order, it is a contempt of court. We have sent our notices to the concerned authority. Victory is here and Trinamool is winning. একদম জিতছে, সবাইকে বলবো শান্ত থাকতে। এদিকে ভোট চুরির অভিযোগ উঠেছে ফালতা এলাকার 186 নম্বর বুথে। স্থানীয়দের একাংশের অভিযোগ, কয়েকটি ইভিএমে নির্দিষ্ট প্রতীকে ব্ল্যাক টেপ লাগানো ছিল। যদিও এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ভবানীপুর এলাকায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাকে লক্ষ্য করে জয় বাংলা ও চোর বলে স্লোগান দিলে পাল্টা স্লোগান দেয় বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে কেন্দ্রীয় বাহিনী। এ সময় নির্বাচন কমিশনে ফোন করে এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান শুভেন্দু। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আগামী 4 মে ফলাফল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বিন ইয়ামিন, RTV। খেলার খবর। ভারী বর্ষণে ভেসে গেল বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ। আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টায়। এর আগে দুপুর 1:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টস, কিন্তু বৃষ্টির বাধায় পণ্ড হয় ম্যাচের সব আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত বিকেল 4:15টার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনলাইনে যারা দ্বিতীয় ম্যাচের টিকিট কেটেছেন তারা টাকা ফেরত পাবেন। 2রা মে সিরিজের তৃতীয় শেষ টি-20 ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। আগামী 2রা মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দিনব্যাপী নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করার এই প্রক্রিয়া শুরু হবে বলে জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিযোগিতার পরিকল্পনা, লক্ষ্য ও প্রস্তুতি তুলে ধরেন প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন রাফি আমিন। দেশের তৃণমূল পর্যায়ে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে বর্তমান সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হাতে নিয়েছিল নতুন করে স্পোর্টস পদক্ষেপ। উপজেলা থেকে জাতীয় পর্যায়ে দেশব্যাপী এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী 2 মে। সিলেট জেলা স্টেডিয়ামে সেদিন প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে 10টি অঞ্চলে বিভক্ত করে শুরু হবে এই প্রতিযোগিতা। একই দিনে ভার্চুয়ালি বাকি 9 অঞ্চলেও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যেখানে মোট 8টি ইভেন্টে অংশ নেবে প্রতিযোগীরা। আমরা চাই অলসতা স্থবিরতা ভেঙে আমাদের সন্তানরা হয়ে উঠুক প্রাণবন্ত ও সৃজনশীল। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এরই মধ্যে 12 থেকে 27 এপ্রিল পর্যন্ত 1,16,646 জন কিশোর ও 44,133 জন কিশোরী প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে আবেদন করেছে। যাচাই বাছাই শেষে 30 এপ্রিল প্রকাশ পাবে প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা। এরপর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের সুবিধা পাবে এই কিশোর কিশোরীরা। খেলাধুলা কেবল জয় পরাজয়ের বিষয় নয়, এটি মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখা একটি শক্তিশালী হাতিয়ার।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন করে স্পোর্টস হবে সেই স্বপ্নের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি অঞ্চলে একটি শক্তিশালী প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করবে, যাতে মেধা বিকাশে কোনো অবমূল্যায়িত না হয়। আমরা সঠিক প্রক্রিয়ায় আমরা প্রতিভাটা অন্বেষণ করেছি। রাফি আমিন, RTV, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শ্বাসরুদ্ধকর সেমিফাইনালের প্রথম লেগে রাতে আর্সেনালের বিপক্ষে মাঠ নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। দুর্দান্ত ছন্দে থাকা অ্যাটলেটিকো কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে বিধ্বস্ত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এদিকে স্পোর্টিং সিপিকে হারিয়ে সেমির টিকিট পেয়েছে গার্নার্সরা। চলতি আসরের লিগ পর্বে অ্যাটলেটিকোকে হারিয়েছিল আর্সেনাল, তবে নকআউট পর্বে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে দিয়াগো সিমিওনের দলের। তাই এই ম্যাচ জিতে ফাইনালের দিকে এক পা দিয়ে রাখতে চাইবে দুদল। দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 মে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।